বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আমি আজকে কথা বলবো জরিপ নিয়ে, তামাশা এবং গুজববাজি। আইসিটি, ইন্টারন্যাশনাল সার্কাস টিম, যাকে আমাদের দেশে এই ইনুস সেন্টার থেকে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাদের ফাঁসির আয়োজন চলছে, তথাকথিত সেই আদালতের কিছু উদ্ভট কার্যক্রম নিয়ে কথা বলবো। তার আগে আপনারা নিশ্চিতভাবে আপনারা অধীর আগ্রহে বসে আছেন এবং দৃষ্টি রাখছেন নিউ ইয়র্কের দিকে। সেখানে আজকে ইনুস পৌঁছানোর কথা, তার বডিগার্ড, অন্যান্য দলবল নিয়ে, সাঙ্গপাঙ্গ নিয়ে। সেখানে আওয়ামী লীগের বিশেষ আয়োজন আছে ইনুসকে স্বাগত জানানোর জন্য, কারণ তিনি যেভাবে মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতা দখল করে গত 13.5 মাসে দেশকে এত ভালো অবস্থায় নিয়ে গেছে, তার কৃতজ্ঞতা স্বরূপ বাংলাদেশের সৃষ্টিকারী দল আওয়ামী লীগ খুব স্বাভাবিকভাবেই তাকে সাদর সম্ভাষণ জানাবে। সেটাই সকল দেশপ্রেমিক বাঙালির প্রত্যাশা। দেখি আমরা ইনুসের জন্য কি অপেক্ষা করছে। তবে আশ্চর্য না হলেও, অবাক না হলেও দুঃখজনক হচ্ছে, ইনুস যাদেরকে সিকিউরিটি রিজনে তার সাথে নিয়ে গেছে, বলা চলে বডিগার্ড হিসাবে, সেই মির্জা ফখরুল এবং জামাতের এক নেতা আব্দুল্লাহ তাহের। জ্যাকসন হাইটস আপনারা জানেন অনেকে, নিউ ইয়র্কের একটি বাঙালি অধ্যুষিত এলাকা, যার অধিকাংশ বসবাসকারী বাংলাদেশ থেকে গিয়েছে। এখানে এমনকি দোকানপাটের সাইনবোর্ড সহ সবকিছুই বাংলা ভাষায় লেখা, মোটামুটি লিটল বাংলাদেশ। তো সেখানে গতকাল কয়েক হাজার, প্রায় 6-7 হাজার বাঙালি আওয়ামী লীগের সমর্থক, নেতা কর্মী সমর্থক উপস্থিত হয়ে একটি স্যাম্পল জাস্ট রিহার্সাল, ইনুস বিরোধী স্লোগান দিয়ে জমায়েত করে রিহার্সাল দিয়েছে, যেটা শুধু জ্যাকসন হাইটস এবং নিউ ইয়র্কে বসবাসকারী, যারা নিউ ইয়র্কের বাইরের থেকে আসবে, অন্যান্য স্টেটস থেকে, সিটি থেকে আসবে, তারা আজকে 4টা-5টার মধ্যে বা 6টার মধ্যে এসে পৌঁছবে। সেখানকার টাইম এখন বাংলাদেশ নিউ ইয়র্ক টাইম 10:15। ইতিমধ্যে ইনুস পৌঁছে গেছে। সো কিছুক্ষণ পরেই আপনারা জানতে পারবেন ওখানকার পরিস্থিতি, পরিবেশ। কিন্তু আমি যে কোনো কথাটা তুললাম সেখানে হলো যে আওয়ামী লীগের কর্মসূচি বহু আগের থেকে, এবং এটা খুব স্বাভাবিক। এই যে ফখরুল এবং বিএনপির নেতা এবং জামাতের নেতাদেরকে সাথে নিয়ে গেলাম, আমি আমার এর আগের এপিসোডে, এই প্রসঙ্গে এপিসোডে বলেছি যে কি কারণে ইনুস এই কৌশল নিয়েছে।
তাকে রক্ষা করার কারণে এদেরকে এই বিএনপি জামাতকে ঢাল হিসাবে সে রক্ষা পাওয়ার মতো আরও নানান কারণ আছে, সেটা তো বলেছি। কিন্তু বিএনপি গতকাল 150-200 লোক নিয়ে জ্যাকসন হাইটসে একটা পাল্টা সমাবেশ করেছে, ইউনূসকে স্বাগত জানিয়েছে, ইউনূসের পক্ষে স্লোগানও দিয়েছে বিএনপি। এই প্রথম আমরা বিএনপির রাজনৈতিক অবস্থান দেখতে পেলাম মাঠে, যে ইউনূসকে নিয়ে তারা কখনো স্লোগান দেয়নি। গতকাল স্লোগান দিয়েছে কোট আনকোট, ইউনূস স্যারের আগমন স্বাগতম শুভেচ্ছা, ইউনূস তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই হলো বিএনপির স্লোগান, বিএনপির কাজ। অথচ জামাতও কিন্তু সাথে গেছে, তারা কিন্তু এই ধরনের কোনো কিছু গতকালকে পর্যন্ত আয়োজন করেনি। আজকে করে কিনা সেটা দেখলে বোঝা যাবে, জানলে বোঝা যাবে। তো এই যে বিএনপি নিজেদেরকে উলঙ্গ করলো, নিজেদেরকে যে বিক্রি করলো, কিসের আশায়? ইউনূসের কাছ থেকে কিছু পাবে? পায়, তা তো এখনই পাচ্ছে। মাঠ ঘাট দখলবাজি, চাঁদাবাজি, মামলাবাজি, প্রশাসনের বদলিতে ওইটা সেইটায় সবই পাচ্ছে। তো আসল যে কাজ, ইউনূস ক্ষমতা ছেড়ে দিবে, নির্বাচন করবে, ক্ষমতা ছেড়ে দিবে, বিএনপি এসে ক্ষমতায় বসবে, তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে, বিশাল লাল কার্পেট বিছানো হবে, বঙ্গভবনে গিয়ে শপথ নিবে, এই আশায় তো। লোভী মরে মিথ্যুকের হাতে। তো বিএনপি হইল লোভী আর ইউনূস হইল মিথ্যুক। তো বিএনপির সেই আশা দুরাশায় পরিণত হবে, স্বপ্ন ভঙ্গ হবে ইউনূসের হাতে, সেটা প্রমাণ হবে। বিএনপি তো দ্বিমুখী কথা বলে, এই বলে ষড়যন্ত্র হচ্ছে, এই বলে নির্বাচন না দেওয়ার পায় তারা করতেছে, এই কয়েকদিন এক এক নাকি ওখানে মির্জা ফখরুল ইউনূসের সাথে, আর আবাসিক নেতা রিজভী এখান থেকে বিবৃতি বক্তৃতা দিচ্ছে, আজকেও দিচ্ছে, গতকালকেও দিয়েছে, যে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে নিয়ে, বিএনপিকে মাইনাস করার জন্য। তো বিএনপিকে যদি মাইনাস করার ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রের তো মূল নায়ক হলো ইউনূস। ওইদিকে ইউনূসকে রক্ষা করার জন্য যাচ্ছে, তো ইউনূসকে কি তারা রক্ষা করতে পারবে? বরং নিজেদের কাপড় চোপড় খোলা হলো। যাই হোক, এটা বিএনপির চরিত্র, নতুন কোনো বিষয় না। তাদের কোনো নীতি আদর্শ নেই, তারা তাদের স্বার্থের জন্য ডাস্টবিন থেকেও মুখে করে যে কোনো জিনিস তুলতে পারে, আবার মুখ মুছে বলবে না কই কিছু না তো। এই হলো এদের চরিত্র। আপনারা জানেন গতকালকে একটা জরিপের রিপোর্ট বাড়িয়েছে, জরিপটা হলো বানানো রিপোর্ট। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, জরিপ নিয়ে এরকম ট্রল, এরকম হাস্যরস এর আগে আমি আর কখনো দেখিনি। কারণ হচ্ছে, ওই জরিপে দেখানো হয়েছে ৭৮.৭, মানে প্রায় ৮০% মতো এই দেশের মানুষ ইউনূসের সরকারের উপরে সন্তুষ্ট। বলেন কিভাবে দিনকে রাত করে ফেলল। এই দেশের 1% মানুষও, 2% মানুষও ইউনূসের উপরে সন্তুষ্ট না, অথচ জরিপে বানিয়ে ফেলল প্রায় ৮০% মানুষ ইউনূসের প্রতি সন্তুষ্ট। জরিপটা কে করেছে? জরিপটা করেছে, আপনারা অনেকেই জেনে থাকতে পারেন, চিনতে পারেন, শহীদুল আলম, একজন চিত্রশিল্পী, আমেরিকার ডিপ স্টেটের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই সূত্রে ইউনূসেরও অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যাকে আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করে তার ষড়যন্ত্রের কারণে
কারাগারে রেখেছিল, সে হলো এই জরিপের মূল হোতা। তার প্রতিষ্ঠান থেকে, কি গ্লোব বয়েজ রিফর্মস এরকম একটা নাম। তো সেই শহীদুল আলমের চেহারা তো আমরা নতুন দেখতেছি না, দিনকে রাত বানানোর বহু কর্ম সেই ইতিমধ্যে করে ফেলেছে। সো আজকে জরিপ দেখিয়ে, এটা তো শহীদুল আলমকে তিরস্কার করা হয়নি, তিরস্কার করা হয়েছে ইউনূসকে, হাস্যরস করা হচ্ছে ইউনূসকে নিয়ে, যে একটা উলঙ্গ মানুষ, তাকে বলা হয় সে সুটটাই পরা। এর চেয়ে ভালো আর কি উদাহরণ দেব আমি ঠিক জানি না। যাই হোক, এটা নিয়ে হাস্যরস হয়েছে, আপনারাও করেছেন, আপনারা কেউ কেউ অবাক হয়েছেন যে এইরকম জরিপ কে করতে পারে, কোন প্রতিষ্ঠান করতে পারে। ইউনূসেরই দিস ওয়ে অর দ্যাট ওয়ে, ইউনূসেরই প্রতিষ্ঠান এটা এই জরিপটা করিয়েছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়ার জন্যে ইউনূসের খায়েশ হয়েছে। সে জানে, সেও একাধিকবার বলেছে বিভিন্ন, এবং তার অনেক পাইক পেয়াদাও বলেছে বিভিন্ন গণমাধ্যমে, যে শেখ হাসিনাকে তো আর ফাঁসি দেওয়া যাবে না, কিন্তু যে সে যে অপরাধ করেছে এই জন্য তার শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। তার মানে হচ্ছে অপরাধীকে পাওয়া যাবে না, কিন্তু একটা প্রতীকী শাস্তি ব্যবস্থা করতে হবে, সেটা যেভাবেই হোক। এখন শাস্তি দিবে কোথায়? আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। এটা বাংলাদেশে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, ধর্ষক, অগ্নিসংযোগকারী, খুনি, লুটতরাজকারী, এই 4 অপরাধে যারা অপরাধী তাদের বিচার করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় যখনই সুযোগ পেয়েছে তখনই সেই স্বাধীনতা বিরোধী দুষ্কৃতকারীদের, গণহত্যাকারীদের, ধর্ষকদের শাস্তি নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালকে পুনরুজ্জীবিত করেছে। সেই ট্রাইব্যুনালে রাজাকার আলবদর আল-শামসদের শাস্তি হয়েছে, সেই তারা আজকে ক্ষমতায়, এই স্বাধীনতা বিরোধীরা আজকে ক্ষমতায় শেখ হাসিনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই একই আদালতে শেখ হাসিনার বিচার করবে। দেশদ্রোহীরা, দেশ বিরোধীরা, স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের বিজয়ীদের শাস্তি কি দিয়ে তাদের প্রতিশোধ নেবে, এই হইল মূল উদ্দেশ্য। এখন এটা করার জন্য একটা মঞ্চ তৈরি করেছে। সেই মঞ্চ হইল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আদালত। সেখানে মঞ্চে অভিনয় করবে এই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরের দোসর, সেই সেটা চেয়ারম্যান, কমিশনের চেয়ারম্যান, বিচারপতি একই দলের, চিফ প্রসিকিউটর একই দলের, সাজানো বা নিজস্ব ঘরানার আসামি পক্ষের আইনজীবী, তাও একই ধরনের ঘরানার, একই দোসর। সব মিলিয়ে চরিত্রগুলিকে সেইভাবে সাজানো হয়েছে। এখন রায়ও লেখা হয়ে গেছে। এখন
মানুষ, বাংলাদেশের মানুষ তো একজন মানুষ এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে একজন ভ্যান চালক, একজন কৃষকের এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা, কোনো দুশ্চিন্তা নাই। তারা হাসে এটা নিয়ে যে পাগলের সুখ মনে মনে, আন্ধার রাতে তারা গনে। তো এদের অবস্থা সেরকম, যারা শেখ হাসিনাকে ফাঁসি দিবে, মানুষকে দেখাবে আসলে বিদেশকে, আর ইউনূসের পরাণ ঠান্ডা করার জন্য এই আয়োজন। এখানে সবচেয়ে ভিত্তি এই বিচারের, এই তথাকথিত নাটকের ভিত্তি হচ্ছে ফটো, বিভিন্ন ফটোগ্রাফ, শেখ হাসিনার অডিও টেলিফোন কনভারসেশন, এগুলি হচ্ছে, এবং পত্রিকার লেখা, এগুলি হচ্ছে এদের প্রমাণ। এই সাজাকে জায়েজ করার জন্য এগুলি হচ্ছে প্রমাণ। কিন্তু আমি প্রশ্ন তুলছি এটা, আমি কোনো আইনজীবী না, আইন বিশেষজ্ঞ না, আমি আবার অভিজ্ঞতার আলোকে আমি আজকে প্রশ্ন তুললাম। নিশ্চয়ই আওয়ামী লীগ থেকে এই প্রশ্ন অনতিবিলম্বে তোলা হবে এবং তোলা উচিত। অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়ে তার এবং দলের পক্ষ থেকে মতামত দেওয়ার জন্যে। সেটা হচ্ছে যেই প্রমাণাদি ডিস্টর্ট করতে পারবে, মানে জালিয়াতি করতে পারবে, সেটা কোনো গ্রহণযোগ্য প্রমাণ, তথ্য প্রমাণ হতে পারে না। যেমন ফটো, আপনি চাইলেই এটা ফটো বানাতে পারবেন, যে কারো পর ফটো যে কোনোভাবে আপনি চাইলেই বানাতে পারবেন। অডিও, এই যে টেলিফোন কনভারসেশন, এটা তো এখন এর যুগ। এই আইনগুলি যখন হয়েছে তখন ডিজিটাল ব্যবস্থা ছিল না, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না, যা এখন এই প্রযুক্তির মাধ্যমে, এই টেকনোলজি এত সুপার যে এর মাধ্যমে আপনি মোটামুটি যা কিছু তাই করতে পারবেন। মানে নির্মূল না, নির্মূলের এতটা কাছাকাছি যারা এই ট্রাইব্যুনালে কুশীলব, এই সম্পর্কে তাদের কারো কোনো ধারণা নাই, কোনো এক্সপার্টিস নাই। একটা বের করে কি ফরেনসিক টেস্ট, ল্যাবরেটরি টেস্ট, অমুক সেমুক, বিদেশি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন বিবিসি, আল জাজিরা, তারাও এরকম ভুয়া জিনিস পয়সার বিনিময়ে বের করে এগুলি করেছে। তো ফরেনসিক এটা করবে কারা? ফরেনসিক ইনভেস্টিগেশন করবে হলো সিআইডি, আমাদের দেশের সিআইডি। তারা কারা? ইউনূসেরই লোক। ইউনূস ক্ষমতা, ইউনূস চাচ্ছে শেখ হাসিনার ফাঁসি। তো ফাঁসি দিতে হলে এই ডকুমেন্টগুলোকে তারা জাস্টিফাইড বলবে, ট্রু বলবে, এটাই তো স্বাভাবিক। আপনারা নিশ্চয়ই এখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন পুতুলের নামে, সাইমা ওয়াজেদ পুতুলের নামে ভিডিও বের হয়েছে, সে কিভাবে বক্তব্য দিচ্ছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সাংবাদিক সম্মেলন বের হয়েছে, সাক্ষাৎকার বেরিয়েছে। সজীব ওয়াজেদ জয়ের নামে বক্তব্য বের হচ্ছে, ভিডিও, অডিও বাদ, ভিডিও। হঠাৎ করে যারা চিনে না, গ্রামের মানুষ বা টেকনোলজিক্যাল আইডিয়া যাদের নাই, আমাদের দেশের তো অন্তত 90% লোক এই লেভেলের,
তারা তো বুঝতেছে, আরে পুতুল এই কথা বলতেছে, প্রধানমন্ত্রী এই কথা বলতেছে, নিজেই তো স্বীকার করলো তার দোষ, নিজেই তো বললো অমুকে এটা করেছে, অমুকে সেটা করেছে, তার দলের বদনাম করতেছে। এগুলি এখন হচ্ছে। তো এরকম একটা অবস্থায় এই সমস্ত বিষয়ে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ আমার একটা রোগ আছে, ম্যানিয়াস ডিজিজ। আমি এই রোগে অন্তত 4 বছর আমি বিছানায় ছিলাম। আমি এটা ভালো হবে না, আমি আমেরিকাতেও এটা নিয়ে বোর্ড বসিয়েছি। তারা বলছে যে এটা কিউরেবল ডিজিজ না, কারণ বিকজ উই ডোন্ট নো দি রুট কজ অফ দিস ডিজিজ। তারা এই রোগের কারণ জানে না, কি কারণে এই রোগটা হয়। সো ইফ ইউ ডু নট নো দি রুট কজ অফ দি ডিজিজ, ইউ ক্যান নট give any solution or any medicine or treat this disease. So যেই রোগের উৎস আমরা জানি না, কি কারণে হয়, সেই রোগের রিমেডিও আমাদের কাছে নাই। সো এখনকার টেকনোলজি হলো ইনফিনিট। আপনি এখন একটা বের করবেন, এটা কাউন্টার সাথে সাথে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা, কয়েক দিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে আবার বেরিয়ে যাবে, প্রমাণ করবে যে আপনি সেটা যেটা বেরিয়েছেন এটার থেকে এইটা আরো আপডেটেড, ওটা সঠিক না, ওখানে ত্রুটি আছে। এবং খুব দ্রুত এই জিনিসটা আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলি হচ্ছে আওয়ার বাই আওয়ার। তো সেরকম একটা অবস্থায় আপনি এআই দিয়ে টেলিফোনিক কনভারসেশন বানালেন আর বললেন এই দেখেন, সে কথা তো শেখ হাসিনার মতোই শোনা যাবে। এখন আপনি ক্লিপটা দেখাচ্ছেন, আপনি ফুল, আপনার কাছে যদি ভিডিও বা অডিও ক্লিপ কনভারসেশন যদি আপনার কাছে 1 মিনিটের বা 2 মিনিটের থাকে, আপনার কাছে আরো 10 মিনিটের নিশ্চয়ই আছে, 5 মিনিটের আছে, ফুল কনভারসেশন আছে। আপনারা কিন্তু সেটা দেখাচ্ছেন না, দেখাচ্ছে ওইটুক। কারণ কি? ও শোনাচ্ছে ওইটুক, কারণ কি? ওইটুক বানানো হয়েছে। পুরোটা বানাতে গেলে বিরাট একটা কাহিনী করতে হবে, বিরাট একটা সাজসজ্জা করতে হবে, বিরাট একটা ইন্তজাম করতে হবে। To some extent it is not possible. Impossible না, একটা পর্যায় পর্যন্ত এটা পসিবল। সো আমার কথা হচ্ছে, এই ফটো এবং টেলিফোনিক কনভারসেশন এবং ভিডিও, ভিজুয়াল এভিডেন্স কোনোটাই এখন আর কোনো প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না। এসব যখন বের হয় নাই, হাজার 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 বছর পর্যন্ত বিচার কার্য এই পৃথিবীতে চলছে না, তখনকার সব বিচার কি এই টেকনোলজির বাইরে থেকে সব কেস কি জাস্টিস কি ইনজাস্টিস হয়েছে? বরং এখনকার থেকে তখনকার জাস্টিসগুলো জাস্ট ছিল, অনেক ন্যায়পরায়ণ ছিল বিচারকরা, লেস ইনফ্লুয়েন্স ছিল, লেস পার্টিজান ছিল। আরো আগে গেলে শূন্য পার্টিজান ছিল, মোরালেস 100% ইম্পার্শিয়াল ছিল। ধীরে ধীরে শত বছরের, হাজার হাজার বছরের পরিক্রমায় আমাদের বিচারকরা এখন পলিউটেড হয়ে গেছে, করাপ্ট হয়ে গেছে, পার্টিজান হয়ে গেছে। তাদের দৃষ্টিভঙ্গি আছে, পছন্দ আছে, দলীয় স্বার্থ আছে, যার জন্যই এখন তথ্য প্রমাণের প্রশ্ন আসে যে জাজরা বললেই সেটা হবে না, জাজকে প্রমাণ করতে হবে, তাকে জাস্টিফাই করতে হবে। আমি যে জাজমেন্টটা দিলাম, অন হোয়াট বেসিস আমি এই জাজমেন্টটা দিলাম, তাকে সেটা প্রমাণ করতে হবে, আদারওয়াইজ দ্য জাস্টিস উইল বি ডাল অ্যান্ড ভয়েড। তো আমি এই কথা বলে শেষ করব, এ ধরনের প্রমাণাদি বর্তমান প্রযুক্তির যুগে একেবারেই অগ্রহণযোগ্য। এটাই হবে আমাদের
ভয়েস, আমরা এগুলোকে মিথ্যা হিসাবে ট্রিট করব এবং এইসব তথ্য প্রমাণ আমরা অগ্রহণযোগ্য হিসাবে প্রত্যাখ্যান করব। এটাই হচ্ছে আমার আজকের মূল কথা। ভালো থাকবেন, ধন্যবাদ।